আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংক ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০২২ নিয়ে। আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম ভ্যাট এফএকিউ থেকে। আমরা ভ্যাট এফএকিউর একটি সংশোধিত ভার্সন ইউজ করছি, যেটা ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ মোহাম্মদ তারেক হাসান ও অন্যান্য লেখকদের দ্বারা সম্পাদিত। এটা থেকে আমরা দেখছিলাম, আমরা আলোচনামূলক প্রশ্ন উত্তর, যেটা ভ্যাট এফএকিউ এর 1 থেকে 8 পর্যন্ত বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আমরা আজকে 9 নম্বর কোয়েশ্চন থেকে আলোচনা কন্টিনিউ করব। 9 নম্বর কোয়েশ্চনে বলা আছে, আমি কিভাবে বুঝবো যে আমার ব্যবসায় মূসক প্রযোজ্য হবে কিনা? আইনের প্রথম তফসিলে বর্ণিত পণ্য বা সেবা যদি আপনার অর্থনৈতিক কার্যক্রমের আওতাভুক্ত হয়, তাহলে আইন অনুসারে আপনার ব্যবসায় মূসকের বাধ্যবাধকতা উদ্ভব হবে না। তাছাড়া আপনার ব্যবসায় বাৎসরিক টার্নওভারের ভিত্তিতে মূসক প্রযোজ্যতা নির্ধারণ করতে পারেন, তবে আপনার ব্যবসায় বাৎসরিক টার্নওভার যাই হোক না কেন, আপনি চাইলে মূসক নিবন্ধন গ্রহণ করে মূসক প্রদান করতে পারেন। তো এখানে আসলে প্রথম অংশটা আমরা আগের আলোচনায় কভার করেছি। আমরা দেখেছি একটা সাধারণ আদেশ আছে, সাধারণ আদেশ 17, যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি সাধারণ আদেশ 17 নিয়ে। ওই সাধারণ আদেশ 17-তে যে সব পণ্য বা সেবা আমরা দেখেছিলাম যে বাধ্যবাধকতা আছে ভ্যাট নিবন্ধনের। তাছাড়া যাদের ভ্যাট বার্ষিক টার্নওভার 3 কোটির উপরে হবে তারা ভ্যাট নিবন্ধন নেবেন, এবং 3 কোটির নিচে যারা হবে তারা ভ্যাটের 50 লক্ষ, কিন্তু 50 লক্ষ টাকার উপরে হবে তারা টার্নওভার ট্যাক্সে তালিকাভুক্ত হবে। এটাই মেইনলি ভ্যাট নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তির ক্ষেত্রে বাধ্যবাধকতা। এই ক্ষেত্রে আমরা সাধারণ আদেশ জেনারেল অর্ডার যেটা আমরা দেখেছিলাম 17, এই 17-তে টেবিল 1-এ যে সকল উৎপাদনকারী, টেবিল 2 এর সেবা প্রদানকারী এবং টেবিল 3-এ যেসব উৎপাদনকারী জেলা শহর ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন, তাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। সেই সাথে অবস্থান নির্বিশেষে সুপার শপ, শপিং মলের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। এবং আমরা যে টার্নওভারের ভিত্তিতে, যাদের টার্নওভার 3 কোটি টাকার উপরে আছে বাৎসরিক টার্নওভার, তাদের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। এবং যাদের টার্নওভার 50 লক্ষ টাকার উপরে কিন্তু 3 কোটি টাকার নিচে, তাদের জন্য টার্নওভার ট্যাক্স তালিকাভুক্তি বাধ্যতামূলক। কেউ চাইলে বাধ্যতামূলক না হলেও ভ্যাট নিবন্ধন নিতে পারেন কেউ চাইলে। তো এই হচ্ছে কোয়েশ্চন নাম্বার 9-এ যে বিষয়টুকু বলা আছে, প্রথম তফসিলে বর্ণিত পণ্য বা সেবা যদি অর্থনৈতিক কার্যক্রমের আওতাভুক্ত হয়। আমরা আইনের প্রথম তফসিলটা দেখেছিলাম। আইনের প্রথম তফসিলে বলা আছে কর অব্যাহতি প্রাপ্ত, মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রাপ্ত পণ্য সমূহ। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, যদি জেনারেল অর্ডার 7-এ যে বিষয়গুলা বলা আছে, এই বিষয়গুলা আমরা এই ক্যাটাগরিতে যদি কেউ পড়ে যান, তাহলে তিনি যদি মূল্য সংযোজন কর অব্যাহতিপ্রাপ্ত পণ্য সে বিক্রি করে থাকেন কিংবা সেবা প্রদান করে থাকেন, তাহলেও তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। আমরা কোয়েশ্চন নাম্বার 10 দেখি। কোয়েশ্চন নাম্বার 10-এ নতুন মূসক আইনের আওতায় কর কাকে বলে? আচ্ছা, এখানে আমরা দেখছি যে মূসক আইনের আওতায় কর কাকে বলে। নতুন মূসক আইনের আওতায় কর বলতে মূসক, টার্নওভার কর, সম্পূরক শুল্ক এবং বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা, অর্থদণ্ডকে বোঝাবে। মানে মূসক আইনে যখন আমরা কর বলবো, তখন আমরা সেটা মূসক হবে কিংবা টার্নওভার কর ও সম্পূরক শুল্ক হবে, এবং সেই সাথে বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা, অর্থদণ্ডকেও আমরা কর হিসাবে অভিহিত করব নতুন আইনের আওতায়। মূসক ব্যবস্থায় ভোক্তার দায়িত্ব কি? আমরা আগে যেটা দেখেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে স্যার সম্পূরক শুল্ক বলতে কি স্যার সাপ্লিমেন্টারি ডিউটি বোঝায়? হ্যাঁ, সাপ্লিমেন্টারি ডিউটি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব
ডিটেলস আলোচনা করব। আমরা তফসিলের প্রথম ওকে খণ্ড স্যার। দেখেছি এবং তৃতীয় খণ্ড দেখেছি। দ্বিতীয় খণ্ড মূলত সম্পূরক শুল্কের এটা রেট গুলা বলা আছে। আপনি দেখতে পাবেন যে আহ, দ্বিতীয় তফসিলে সম্পূরক শুল্কর বিষয়গুলা বলা আছে। তো সম্পূরক শুল্ক নিয়ে ওকে স্যার। আমরা আলোচনা করব করে। মূসক ব্যবস্থায় ভোক্তার দায়িত্ব কি? আমরা আগে দেখেছি যে ভোক্তাই কিন্তু আসলে ভ্যাট দিচ্ছেন, মূসক দাতা হচ্ছেন ভোক্তাই। তো সেক্ষেত্রে ভোক্তার কিছু দায়িত্ব আছে। আমি যে ভ্যাটটা দিচ্ছি এই ভ্যাটটা সরকারি তহবিলে জমা হচ্ছে কিনা, জমা না হলে কিন্তু টাকাটা কিন্তু আমার পকেট থেকে যাচ্ছে। একজন ভোক্তা তার কাছ থেকেই কিন্তু ভ্যাটটা যাচ্ছে। এখন ভ্যাট যিনি রিসিভ করলেন সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্দেশ্যে উনি সঠিকভাবে জমা দিলেন কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু ভোক্তার উপরে কিছুটা বর্তায়। কারণ তিনি মূসক চালান বুঝে নেওয়ার মাধ্যমে এটা কনফার্ম হবেন কোষাগারে জমা হচ্ছে কিনা। যদিও আমাদের এখানে মূসক চালান যেগুলো আছে এইসব মূসক চালান অনলাইনে ইস্যু হয় না সবগুলাতে, কিংবা সফটওয়্যার ইউজ করা হয় না সব জায়গায়। সেক্ষেত্রে মূসক চালান নেওয়ার মাধ্যমেও নিশ্চিত হওয়া যায় না। তবে আপনি যদি কখনো কনফিউজড হয়ে থাকেন যে আপনি ব্যাট আপনি প্রদান করেছেন কিন্তু সেটা মূসক চালান আপনি পাননি, কিংবা মূসক চালান পেয়েছেন কিংবা আপনার কাছে সন্দেহ হচ্ছে যিনি ব্যাটের টা রিসিভ করেছেন উনি সরকারি তহবিলে তা সঠিকভাবে জমা দেবেন না, সেক্ষেত্রে আপনি এটা ব্যাট অফিসে জানাতে পারেন। এখানে একজন মূসক বিক্রেতা মূসক চালান না দিতে চাইলে ক্রেতা কি করতে পারে? মূসক চালান যদি না দেন কি করতে পারে? মূসক চালানপত্র প্রদান করা একজন বিক্রেতার দায়িত্ব। তিনি চালানপত্র ঠিকভাবে বুঝে নেওয়াও তেমনি চালানপত্র ঠিকভাবে বুঝে নেওয়া একজন ক্রেতার দায়িত্ব। কারণ বিক্রেতা মূসক চালানপত্র দিতে না চাইলে তিনি এর দায়িত্ব সম্পর্কে বিক্রেতাকে অবহিত করবেন। কেননা ঠিকমতো মূসক চালান বুঝে নেওয়া হলে চালানে অন্তর্ভুক্ত মূসক সরকারি কোষাগারে যথাযথভাবে জমা হওয়ার সম্ভাবনা আছে। যদিও লেখা এখানে যথাযথভাবে জমা হবে, কিন্তু মূসক চালান জালিয়াতি করলে তো এটা নাও হতে পারে। দেখা যেতে পারে যে মানে মূসক চালান গুলা আমরা ইউনিক নাম্বার সবসময় মেনটেন করা হয় না, কিংবা ইউনিক বুকস মেনটেন করা হয় না, সেক্ষেত্রে সরকারি কোষাগারে জমা নাও হতে পারে। স্যার এখানে একটা কোশ্চেন আছে আমার। মানে এখানে যেটা স্যার বলছে যে ভোক্তা চাইলে চেক করতে পারে, এটা স্যার একটা তাত্ত্বিক হয়ে গেল, মানে বুকিশ হয়ে গেল না? যেমন স্যার আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে সুপার শপে ভ্যাট দেই, এটা তো স্যার একটা কাস্টমার কখনোই যায় জিজ্ঞেস করতে পারবে না, আপনি চালান দেন দেখবো আপনি আমার টাকা থেকে ভ্যাট দিচ্ছেন কিনা। কারণ স্যার লাখ লাখ টাকা ওদেরকে আমরা ভ্যাট দিয়ে ওখান থেকে কিনতে হয়। ওই কাগজটা আমাদেরকে বের করে দেয়, যে কাগজটা কয়েকদিন পরে লেখাও উঠে যায়। তাহলে স্যার তারা ভ্যাটরা একটা ভোক্তা কিভাবে মানে শিওর হবে? ভোক্তা তো ঠিকই ভ্যাট দিয়ে নিচ্ছে জিনিসটা। হ্যাঁ, এখন এই বিষয়টা আসলেই কঠিন। এখানে যদিও বলা আছে যে মূসক চালান নিলেই আপনি কনফার্ম হয়ে যাবেন যে ভ্যাট জমা হয়েছে, আসলে কিন্তু বাস্তবে তা না। মূসক চালান আপনি যেটা বললেন আপনি ভ্যাট দিয়েছেন, আপনাকে একটা 6.3 চালানও দিয়েছে, ওইখানে বিল নাম্বার টাম্বার সবকিছুই দেয়া আছে। দেয়া থাকলে যে আপনার ভ্যাটটা যে জমা হচ্ছে এটা কিন্তু কনফার্ম না আপনি, তাই না? কারণ এটা তো জমা হচ্ছে এই বিষয়ে আমরা জানি। এটার জন্য গভর্নমেন্ট কিছু মেশিন বসিয়েছে কিছু কিছু প্রতিষ্ঠানে। এই প্রজেক্টটা কিন্তু খুব একটা বাস্তবায়ন হয়নি, যেটা সরাসরি এনবিআর সার্ভারের সাথে কানেক্টেড। যেসব মেশিন সরাসরি এনবিআর সার্ভারের সাথে কানেক্টেড আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওই মেশিনে আপনার ব্যাট প্রদান করলে এটা মোটামুটি জমা হচ্ছে। বাদ বাকি গুলাতে কিন্তু জমা না হওয়ার সম্ভাবনা বিদ্যমান আছে, না হওয়ার সম্ভাবনা বিদ্যমান আছে এখন এখানে। স্যার যে পরিমাণ সুপার শপ, এটা গভর্নমেন্ট সব জায়গায় বসায়ও নেই। হ্যাঁ, সব জায়গায় খুব কম জায়গায় বসানো হয়েছে, এটা খুবই কম জায়গায় এবং বসানো। স্যার আমি আর একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনাকে বলতে পারি, হ্যাঁ, যে যেমন স্যার কিছু সুপার মল আছে যেখানে গভর্নমেন্টের মানে যে ভ্যাট ডিপার্টমেন্ট থেকে চেক করে, তো গভর্নমেন্ট এরকম মেশিন বসায় এবং যেসব শপে বসাইছে
তারা কাস্টমারদেরকে বলতেছে যে আমরা আপনাকে এই পণ্যের দাম কম লিখে ভ্যাট এর একটা চালান কেটে দিচ্ছি, আপনি বাইরে যায় বলবেন যে এটার দাম এত টাকা। তাহলে দিন শেষে তো কোনো লাভ হয় না। এটাও হয়েছে স্যার, এটা আমি নিজের চোখে দেখছি, এরকম কন্টিনিউয়াস হয়, বসুন্ধরা সিটিতেই হয়। না, আপনি যা বলছেন এটা একেবারেই বাস্তব, একেবারেই বাস্তব। এটা হচ্ছে এটা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আসলে ভ্যাট চালানটা যেটা 6.3 বলা হচ্ছে প্রথমত, তারপরে চালানটা ভুক্তান নেবে, রিসিভ করবে, এটা একটা বিষয়টা উৎসাহিত করা হচ্ছে। এরপরে বলা হলো যে ইএফটি মেশিন যেটা বসানো হলো, যে সরাসরি মেশিনের মাধ্যমে আপনি চালান নেবেন, এটাতে আবার একটা লটারি ড্র হয়, ওই ড্রর মাধ্যমে চালান নিতে উদ্বুদ্ধ করা হলো। আপনারা এনবিআর এর ওয়েবসাইটে দেখবেন ইএফডিএমএস লটারি ড্রয়ের হ্যাঁ স্যার আছে এরকম। বাট স্যার ওই যে ওই যারা দিবে তারা স্যার উল্টা কাস্টমারকে বলতেছে আমি আপনার জিনিস কম দিয়ে দিচ্ছি, আপনি এত টাকা কেন ব্যাট দিবেন, তাহলে এটা কম নিয়ে নেন। কাস্টমার স্যার লটারির জায়গায় এইটাকে বেশি বেনিফিট মনে করে। এটা তো আসলে উভয়ই আইন অমান্য করছে। উভয় আইন অমান্য করতেছে। হ্যাঁ, ইভেন স্যার জিনিসটা এরকম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আইন অমান্য করছে উভয়। জিনিস স্যার এরকমও হয়েছে আমার একবার, আমি এর আগে যখন ছিলাম এক জায়গায়, ওখানে ভ্যাট অডিট ফেস করতে হয়েছিল। তো ওই যে কাগজগুলো স্যার বের হয় সুপার শপ থেকে বা রেস্টুরেন্ট থেকে, সেইখানে তো স্যার লেখা উঠে যায়। সো আমাকে যে ভ্যাট অফিসার ছিল সে বলছে এর মধ্যে কি লেখা আছে এটাই তো বুঝি না। তো আমি তখন তাকে বলছিলাম যে যদি নাই বুঝেন তাহলে এইটা কেন একসেপ্টেবল হিসেবে আপনারা গণ্য করছেন, যে এইটা দিলেই, এইটা কাগজটা বের হলেই আপনি ভ্যাট প্রদান করছেন, কারণ এই লেখা কে মেনটেন করে রাখবে? আর আমি তো ওটার মধ্যে কলম দিয়ে অন্য ডিজিটও বসায় দিতে পারি। রাইট, রাইট। এখানে আসলে আমি বলি আপনাকে, বিষয়টা তিনটা স্টেপ গিয়েছে আমাদের দেশে। একটা হচ্ছে প্রথমে 6.3 বাধ্যবাধকতা নিয়ে আসা হয়েছে। আপনি 6.3 চালান, যেটা মূসক চালান, জি স্যার, হ্যাঁ এরপরে দেখা গেল যে না, এটাও তো আসলে গভর্নমেন্ট চেক করার উপায় নাই। তাহলে কি সফটওয়্যার ইউজ করতে হবে, এনবিআর এর কিছু এনলিস্টেড সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার গুলো ইউজ করতে হবে। এটাও মোরলেস ফেলিওর হলো, কারণ দেখা গেল যে সফটওয়্যারের অ্যাক্সেস এনবিআর নিতে পারছে না, গিয়ে যে জায়গায় অডিটে যাচ্ছে ওই জায়গাতে, এই জায়গাতে অনেকে সফটওয়্যারে এন্ট্রি দিচ্ছেন না, কম এন্ট্রি দিচ্ছেন, এটা একটা জায়গায় গ্যাপ হচ্ছে। এটা সেকেন্ড স্টেপ। তখন বলা হলো যে না, সরাসরি এনবিআর এর সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। তো কানেক্টেড থাকলে একজন ভোক্তা যদি চালান রিসিভ করেন, তাহলে এটা অবশ্যই ভ্যাটটা জমা হবে, এটা কনফার্ম। মানে আপনার যে মেশিন যেটা কানেক্টেড থাকবে, আমরা যেটাকে ইএফডি মেশিন বলি, এই ইএফডি মেশিন কানেক্টেড হলে আপনাকে অবশ্যই কনফার্ম হলেন যে আপনি না, ভ্যাটটা গভর্নমেন্ট পেয়েছে, এতটুকু। কিন্তু এটাও খুব কম জায়গায় দেয়া হয়েছে, কম জায়গায় কোন জায়গায়? বসানো হয়েছে, এবং এটা এখন আর ওইভাবে দেয়া হচ্ছে না যেভাবে আগে দেয়া হয়েছে প্রথম দিকে। কিছু যেটা মানে এই প্রজেক্টটা দেখানোর জন্য হয়তো বা কিছু দেয়া হয়েছিল লটারি হচ্ছে, বাট এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটারও কিছুটা কার্যকারিতা কমে এসেছে। তো এই ক্ষেত্রে আসলে আরেকটু ডিজিটালাইজেশনে আমাদেরকে যেতে হবে। আইদার সিকিউরিটি প্রিন্টেড পেপার ইউজ করতে হবে 6.3 এর জন্য, নাম্বার ওয়ান। আপনার সিকিউরিটি পেপার এনবিআর সাপ্লাই করবে এখানে 6.3 এর জন্য, যেটা আপনি মানে অবশ্যই ব্যবহার করতে হবে। কিংবা এখানে আপনার অনলাইনে এন্ট্রি বাধ্যতামূলক করতে হবে। অনলাইনে এন্ট্রিটা বাধ্যতামূলক করা খুব কঠিন বিষয় না। একটা সেন্ট্রাল সার্ভারে প্রত্যেকটা ইনভয়েস আপনি পেমেন্টটা এন্ট্রি দিবেন, জাস্ট বিআইএন দিয়ে ভ্যাট সহ একটা নাম্বার পাবেন, ইউনিক নাম্বার, ওই নাম্বারটা আপনার ইনভয়েসে থাকবে। ওই ইউনিক নাম্বার দিয়ে সার্চ দিলে যে কোনো সময় ভ্যাটটা পাওয়া যাবে যে কত ভ্যাট ইয়ে হয়েছে। তখন ওই যে আপনি বললেন যেটা মুছে যাওয়ার সম্ভাবনা, কিংবা এটা আদৌ জমা দেয়া হচ্ছে কিনা, এই বিষয়টুকু কিন্তু ডাইরেক্ট ডাটা এন্ট্রি হয়ে গেল। তো এটাও আমাদের সব জায়গায় আসলে ইন্টারনেট কানেক্টিভিটি কিংবা ওই টেকনোলজি ইউজের বিষয় আছে, বাট এটাই সহজ সমাধান মেইনলি, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে। জি স্যার।
পুরো বিষয়টা যদি অনলাইন করা হয়, ডাটা এন্ট্রির মাধ্যমে ব্যাংকিং এ যেরকম হয় যে কোনো ব্রাঞ্চে যখন ট্রানজাকশন হয় সরাসরি এন্ট্রি দেওয়া হয়ে যায়। তো যদি ইনভয়েসিং সিস্টেমটা সফটওয়্যারে না এনে একটা সেন্ট্রাল সফটওয়্যারে সেলসটা যদি এন্ট্রি থাকে তাহলে এটা সহজ হয়, খুব স্যার ইজিলি আমরা। ফ্যাক্টটা কি স্যার, জিনিসটা হচ্ছে কি স্যার, আমাদের আমি জানি না স্যার আপনি আমার সাথে একমত হবেন কিনা, বাট স্যার আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট যে পরিমাণ জোর স্যালারি ট্যাক্স মানে কালেকশনের জন্য নেয়, যে স্টেপটা নেয় স্যালারি এমপ্লয়ীদের উপর ট্যাক্স কালেক্ট করতে হবে, সেই পরিমাণ যদি স্যার ভ্যাটের উপরে নিত বা স্যার কর্পোরেট ট্যাক্সের উপরে নিত তাহলে আরো বেশি ইনকাম হবে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই, এটা তো মানে আহ, দেখা যায় যে ডাইরেক্ট ট্যাক্স যেটা ভ্যাট, এটা থেকে তো গভর্নমেন্ট অনেক বেশি, এটা তো সোর্স অনেক বেশি টাকা কালেকশনে। এখানে দেখা যায় যে গ্যাপ আছে অনেক কালেকশনের ক্ষেত্রে। তো সরকার সক্ষমতা বাড়াচ্ছে আস্তে আস্তে এই বিষয়ে, আস্তে আস্তে সক্ষমতা বাড়াচ্ছে এবং ক্রস চেক গুলা হচ্ছে। এখন পর্যন্ত 1 লাখ টাকার উপরে ইনভয়েস আপনি দেখবেন, পরবর্তীতে আমরা যাব এই বিষয়গুলা জি নিয়ে। স্যার, হ্যাঁ। গভর্নমেন্ট কাজ করছে, আস্তে আস্তে হয়তো ছোট ছোট ইনভয়েস গুলাতে আসবে। তো এটা ইয়ে হবে। তো আমরা এক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখি, এই কোয়েশনের আনসার এটাই যে আমরা 1655 এ অভিযোগ করা যাবে কন্ট্যাক্ট সেন্টারে ফোন করে, কিংবা নিকটবর্তী মূসক কর্তৃপক্ষকে জানানো যাবে, কিংবা খুব সহজ বিষয় হচ্ছে সবাইকে কিন্তু সব প্রতিষ্ঠানে মূসকের যে আপনার আহ, নিবন্ধনের যে সনদটা আছে, বিন সার্টিফিকেট আমরা যেটাকে বলছি, সেটা কিন্তু ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। তো যদি ঝুলিয়ে না রাখেন তাহলে জরিমানা হবে এবারের আইনে, এটা বলা আছে। তো যেহেতু আপনি যদি কোনো অভিযোগ করতে চান তাহলে দেখবেন উনি কোন সার্কেলে নিবন্ধিত, ওই সার্কেলে আপনি অভিযোগ করতে পারবেন যদি আপনার কাছে মনে হয় যে উনি সঠিকভাবে ট্র্যাক প্রদান করছেন না। তো এই হচ্ছে ভুক্তার দায়িত্ব। এখানে ভুক্তার দায়িত্ব আসলে যথেষ্ট, এবং ভোক্তার সচেতনতাও কিন্তু এখানে যথেষ্ট। ভোক্তাকে ওইভাবে সচেতন হতে হবে যে আমি কিন্তু ভ্যাটটা দিচ্ছি, ভ্যাট দেওয়ার পরেও এটা সরকারি তহবিলে জমা হচ্ছে না, এটার বড় একটা অংশ। প্রত্যেক ভোক্তাই কিন্তু ভ্যাট দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত ভ্যাট দিচ্ছি প্রত্যেকটা সার্ভিস কিংবা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। শুধুমাত্র কিছু অব্যাহতিপ্রাপ্ত প্রোডাক্ট বাদে সবগুলাতেই আমরা ভ্যাট দিচ্ছি। তো যেহেতু আমরা ভ্যাট দিচ্ছি, প্রথম তফসিল বাদে তো বাদ বাকি সবগুলাতেই আমরা ভ্যাট দিচ্ছি। তো এই যে ভ্যাটটা দিচ্ছি আমরা, সেটা সরকার রিসিভ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে, আহ, কিংবা সংশ্লিষ্ট এজেন্সি ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ভোক্তাদের এই বিষয়ে সচেতনতা এবং এখানে আহ এখানে আহ আহ, কথা বলার স্কোপ আছে এবং স্পেস আছে, যেটা গভর্নমেন্ট যাতে করে ভ্যাট আদায়টা আরেকটু সচেতন হয়। দেখা যায় যে এখানে ব্যবসায়ী মহলের একটা বড় গ্রুপ আছে যারা এখানে ব্যবসায়ীদের প্রমোট করে থাকেন, কিন্তু ভ্যাট তো ব্যবসায়ীরা দিচ্ছেন না, বরঞ্চ ডাইরেক্ট ট্যাক্স যেটা আপনার ইনকাম ট্যাক্সের যে বিষয়টা বললেন, এটা ব্যবসায়ীরা সরাসরি দিচ্ছেন, কিন্তু ভ্যাট তো ইনডাইরেক্টলি ভোক্তার কাছ থেকে রিসিভ করছে। তাই ভোক্তাদের অবশ্যই এখানে ভ্যাটটা সঠিকভাবে আহ সরকারি কোষাগারে জমা হওয়াটা ভোক্তার একটা অধিকার। কারণ ভ্যাটটা ভোক্তা দিয়েছে সরকারি কোষাগারে জমা হওয়ার জন্য, এবং এর মাধ্যমে দেশের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি চলমান থাকবে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু করণীয়টা সচেতনতা এবং কথা বলা, আপনি যে বিষয়টা বললেন এটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এটা। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিবন্ধন বা তালিকাভুক্তি কি? মূল্য সংযোজন কর ব্যবস্থায় যে কোনো আমদানিকারক, রপ্তানিকারক বা করযোগ্য সরবরাহ প্রদানকারীকে মূসক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে হয়। মূসক ব্যবস্থার সাথে এই সম্পৃক্তি সম্পন্ন হয় নিবন্ধন বা তালিকাভুক্তির মাধ্যমে। তাকে মূসক আইনের আওতাধীন পদ্ধতিতে ব্যবসায়িক পরিচিতি নাম্বার, যেটাকে আমরা বিআইএন বলছি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, গ্রহণ করে মূসক আইনের প্রতিপালন করতে হয়। মূসক আইনের আওতায় নির্ধারিত পদ্ধতিতে ব্যবসায়িক পরিচিতি নাম্বার গ্রহণ করাকে নিবন্ধন বা তালিকাভুক্তি বলা হয়। এ বিষয়ে আমরা
দেখেছি আগে। কখন নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে? এখানে অর্থনৈতিক কার্যক্রমের করযোগ্য টার্নওভার প্রতি 12 মাস সময়ে 3 কোটি টাকা অতিক্রম করলে নিবন্ধন এবং অর্থনৈতিক কার্যক্রমের করযোগ্য টার্নওভার প্রতি 12 মাস সময়ে 50 লক্ষ টাকা অতিক্রম করলে তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা সৃষ্টি হওয়ার দিন হতে 15 দিনের মধ্যে আপনাকে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। নিবন্ধন বা তালিকাভুক্তি পরবর্তী মাসের 1 তারিখ হতে কার্যকর হবে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ 17 মূসক 2019 তারিখ 17 জুলাই 2019 খ্রিস্টাব্দের আওতায় উল্লিখিত পণ্য সেবার ক্ষেত্রে টার্নওভার নির্বিশেষে বাধ্যতামূলক নিবন্ধন গ্রহণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা আগের আলোচনায় দেখেছি যে প্রথমে আমাদের সাধারণ আদেশটা দেখতে হবে। যদি না হয় তাহলে আমরা সাধারণ আদেশের মধ্যে যদি এটা না পড়ে আপনার পণ্য বা সেবা, তাহলে দেখতে হবে আপনার বাৎসরিক টার্নওভার 3 কোটি টাকা বেশি কিনা। বেশি হলে নিবন্ধন নিতে হবে। আর যদি 3 কোটির কম কিন্তু 50 লক্ষ টাকার বেশি হয় বাৎসরিক টার্নওভার, তাহলে আপনাকে তালিকাভুক্তি নিতে হবে। এই জায়গায় আমরা নতুন একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে তালিকাভুক্তির আবশ্যকতা সৃষ্টির এখানে আহ সৃষ্টির হওয়ার দিন হতে 15 দিনের মধ্যে আপনাকে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। এখানে 15 দিনের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। তো আমরা দেখলাম যে 15 দিনের একটা বিষয় এখানে বলা আছে যে 15 দিনের মধ্যে আপনাকে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা বিআইএন কি, এটা আমরা জানি যে vat.gov.bd তে আমরা রেজিস্ট্রেশন করলে যে শনাক্তকরণ সংখ্যা পাবো, এটা আগে 9 ডিজিটের ছিল। নতুন ভ্যাট আইনে প্রথমে এই ব্যবহারের সুবিধার্থে এটা বর্তমানে 13 ডিজিটে উন্নীত করা হয়েছে। nvr.gov.bd হতে এই নাম্বারটি দিয়ে সহজেই করদাতার ব্যবসায়িক পরিস্থিতি জানা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এনবিআর এর ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে এখানে 13 ডিজিটের বিআইএনটা যদি আপনি দেন, দেওয়ার পরে যদি সার্চ দিলে এখানে আপনারা কি এনবিআর এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? জি বস। এখানে সার্চ দিলে মনে করেন একটা বিআইএন আমি সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা বিআইএনটা সঠিক আছে। 13 ডিজিটের বিআইএন সার্চ দেওয়ার পরে এখন আমি যদি রিটার্নের স্ট্যাটাস দেখি তাহলে এখানে ক্লিক করে দেখা যাচ্ছে মে জুন জুলাই 3 মাসেই ওই করদাতা ভ্যাট রিটার্ন সাবমিট করেছেন। এখানে কি কি বিষয়ে উনি ইকোনমিক এরিয়া অফ অ্যাক্টিভিটি সবকিছু দেয়া আছে। তার মানে আমরা ভ্যাট রিটার্ন এর বিষয়টুকু আমরা এখানে দেখতে পাই এনবিআর এর ওয়েবসাইট থেকে বিআইএন নাম্বার দিয়ে সার্চ দিয়ে। আমরা কিভাবে একটি বিন পেতে পারি, এটা হচ্ছে আমরা অনলাইনে vat.gov.bd তে আমরা যদি রেজিস্ট্রেশন করি তাহলে vat.gov.bd তে আমরা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা বিআইএন পেতে পারি। আমি এটা হচ্ছে vat.gov.bd এর পেজ। এখানে আমরা প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে এখানে ইউজার টাইপ, এনআইডি, নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, রিকভারি কোয়েশ্চন দিলে সাইন আপ হবে। সাইন আপ করার পরে আপনি এখানে লগইন করতে পারবেন। লগইন করার পরে আপনি এখানে যেটা বলা আছে একটা ফর্ম, যে ফর্মটার নাম হচ্ছে মূসক 2.3। এই মূসক 2.1 এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের এখানে 3 কার্য দিবস বলা আছে, তো মোটামুটি 3 কার্য দিবস না হলেও 5 থেকে 7 কার্য দিবসের মধ্যে বিআইএনটা ইস্যু হয়ে যায় অনলাইনে আপনি যখন আবেদন করবেন। আবেদনের মাধ্যমে নিবন্ধন পরবর্তী আপনি এখানে লগইন করতে পারবেন। লগইন করলে আপনার যে ভ্যাট অনলাইন সার্ভিসের যে লগইন প্যানেল আসবে, এখানে ফর্মসে গিয়ে আপনি অ্যাড ফর্মে গেলে মূসক 2.1 যেটা আছে ভ্যাট টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম,
এই ফর্ম ওপেন করলে এখানে আপনি নিবন্ধন করতে পারবেন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এর মাঝে আপনারা যদি এটা দেখতে চান তাহলে আমাদের রেকর্ডেড লেকচারে আছে, এটা কিংবা ইউটিউবে দেওয়া আছে আমাদের নিবন্ধন কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তীতে এটা আলোচনা কন্টিনিউ করব পরবর্তী ক্লাসে। তো এভাবে আমরা বিল পেতে পারি। অ্যাপ্লাই করার পরে আমরা যে বিলটা পাবো সেই বিলটা আমাদের দেখতে কিরকম হবে সেটা যদি আমরা একটু দেখি। এই যে বিআইএন বিল দেখাচ্ছি আপনাদেরকে, 13 ডিজিটের বিআইএন। এটা হচ্ছে একটা 9 ডিজিটের বিল। আপনারা খেয়াল করে দেখেন এখানে 9 ডিজিট ছিল। প্রথমে এই বিলটা এসেছিল, দেখা যাচ্ছে আমি যে বিলটি শেয়ার করেছি এটা মূসক 2.3, যেটা বলছি মূসক 2.3 বিলটা ইস্যু করা হয়। আমরা এখানে রেখেছি যে আবেদন করতে হয় মূসক 2.1 আর বিলটা দেওয়া হয় 2.3 এর মাধ্যমে। আমরা এই আবেদন ফর্মটা হচ্ছে মূসক 2.1, এখানে আমরা দেখতে পাচ্ছি মূসক 2.1 লেখা আছে আবেদন ফর্ম। আর আমি এই যে বিলটা শেয়ার করলাম এটা হচ্ছে পুরাতন বিল, যেটা 9 ডিজিটের, এটা হচ্ছে মূসক 2.3। আমি আরেকটা বিল দেখাচ্ছি আপনাদেরকে, এই বিলটাই পরবর্তীতে আপডেট হয়ে এসেছে, এটাও মূসক 2.3 বলা হচ্ছে, কিন্তু এটা 13 ডিজিটের বিল। এখানে আরো 4টা ডিজিট অ্যাড করা হয়েছে 9 ডিজিটের সাথে। এই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলা হচ্ছে বিআইএন নাম্বার দিয়ে, এটাকে আমরা বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আগে আমরা এটাকে বলেছি আগে আমরা এটা দেখেছিলাম 9 ডিজিটের, এখন এটা হচ্ছে সুবিধার্থে 13 ডিজিট করা হয়েছে। তো এই হচ্ছে বিআইএন, আমরা 2.1 এর মাধ্যমে অ্যাপ্লাই করবো এবং 2.3 এর মাধ্যমে। 17 নাম্বার কোশ্চেন, একটি বিআইএন থাকার সুফল কি কি? আসলে বিআইএন থাকার সুফলের বিষয়ে বলার কিছু নেই এখানে। মূলত বিআইএন থাকার বাধ্যবাধকতা থাকলে তো আপনাকে বিআইএন রেজিস্ট্রেশন করতেই হবে। তো এখানে যে বিষয়গুলা বলা আছে এগুলার ক্ষেত্রে বিন বাধ্যবাধকতা আছে, ভ্যাট রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা আছে, এবং ভ্যাট রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা জানি আমরা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা পেয়ে থাকি, যেটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার কে বিআই সংক্ষেপে বিআইএন বলা হচ্ছে। তো এখানে আসলে সুবিধার বিষয় মূলত আমরা আলোচনার ক্ষেত্রে যে সুফল কি কি, ব্যবসার আইনগত বৈধতার বিষয়ে বলা আছে, বিনের মাধ্যমে আইনগত বৈধতা তৈরি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভলান্টারি রেজিস্ট্রেশন যাদের জন্য তাদের ক্ষেত্রে আসলে সুফলের প্রযোজ্যতা বলা যায়, কিন্তু বাদ বাকি বিষয় এখানে টেন্ডারে অংশগ্রহণ করা, কোনো সংস্থায় তালিকাভুক্ত হওয়া, বন্ড লাইসেন্স প্রাপ্তি কিংবা আমদানি রপ্তানি সব ক্ষেত্রেই কিন্তু আমাদের মূসক নিবন্ধন বাধ্যতামূলক আছে। মূসক সম্মাননা পত্র কি? কোন করদাতা সংশ্লিষ্ট 1 বছরে সকল কর মেয়াদে মূসক বা টার্নওভার কর দাখিল পত্র দাখিল করলে ভ্যাট অনলাইন সিস্টেম হতে মূসক 18.5 ফরমে করদাতাকে যে স্বীকৃতি পত্র প্রদান করা হবে তাকে মূসক সম্মাননা পত্র বলা হয়। আগে যেহেতু আইনটা শুরু হয়েছিল নতুন এবং সেজন্য হবে শব্দটা বলা হয়েছে, হয় এখন আমরা বলবো হয়, যেটা আমরা মূসক সম্মাননা পত্র
পুরো 1 বছর দিলে আপনাকে মূসক সম্মাননা পত্র দেবে। আমরা একটু দেখি তো মূসক সম্মাননা পত্রটি পাওয়া যায় কিনা কোথাও খুঁজে। আমি এটা লগ ইন করেছি vat.gov এ, আগেই আপনারা দেখেছেন। এখানে আমি একটা ভ্যাটের অ্যাকাউন্টে আমি দেখছি। এখানে দেখা যাচ্ছে মূসক 18.5 ভ্যাট অনার কার্ড 3 জুলাই 2022 এটা ইস্যু হয়েছে। আমি এটা ডাউনলোড করলাম। এই ভ্যাট অনার কার্ডটি আমি শেয়ার করছি আপনাদের কাছে। এই দেখেন ভ্যাট অনার কার্ডটি দেখতে এরকম হয়। এটাকে আমরা বলছি মূসক 18.5। এটা নতুন এসেছে তো তাই হয়তো দেখা হয়নি আপনাদের আগে। যেহেতু 1 বছর পূর্তির পরে এটা দেয়া হয়, খেয়াল করে দেখেন। এটা 1 বছর পর্যন্ত থাকে ভ্যাট অনার কার্ডের এক্সপায়ারি ডেট, পরবর্তী 1 বছর এই অনার কার্ডটি থাকে। This is to certify that the person is involved in taxable business and is a compliant taxpayer. Compliant taxpayer হিসাবে এই ভ্যাট অনার কার্ডে স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা দেখেন খেয়াল করে আমরা ভ্যাটের আইন পড়ার শুরু থেকেই আমরা বলে আসছি যে ভ্যাটটা দিচ্ছেন কারা? ভোক্তা দিচ্ছেন। তো ভোক্তাই তো সম্মাননা পত্র আসলে পাওয়ার যোগ্য, আর যার মাধ্যমে দেয়া হচ্ছে উনি তো শুধুমাত্র ভ্যাটটা ভোক্তার কাছ থেকে কালেক্ট করে জমা দিচ্ছেন। উনি কালেকশন এজেন্ট আমরা বলতে পারি, যারা যেসব ব্যবসা বিন রেজিস্টার্ড তাদেরকে। তো আমরা আসলে ভোক্তাকে অনার করার আইনি সিস্টেমটা চালু করতে হবে। এই বিষয়টা আমরা যদি করতে পারি তাহলে ভালো হয়। যেমন ভোক্তারা তাদের 6.3 যে বিষয়টুকু আছে আগে আমরা আলোচনা করলাম, 6.3 জমা দেওয়ার মাধ্যমে যে একটা নির্দিষ্ট পরিমাণ রেট উনি দিয়েছেন ক্রয়ের ক্ষেত্রে, এটা যদি পান তাহলে সরকার তাকে সম্মাননা দিল কিংবা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট কিংবা অন্য কোনো বেনিফিট দিল। এই ধরনের বিষয় চালু হলে হয়তোবা ভোক্তাদের ভ্যাট প্রদান এবং এই ভ্যাটটা সরকারি তহবিলে জমা হচ্ছে কিনা এই বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে। এই বিষয়টুকু মনিটর করার ক্ষেত্রে কোনো কোয়েশ্চন আছে কিনা এই পর্যন্ত আলোচনায়? আমরা দুইটা বিষয় নতুন দেখেছি। এটা হচ্ছে বিন কত ডিজিটের হয়, 13 ডিজিট আমরা দেখেছি, আগে 9 ডিজিটের ছিল সেটাও দেখেছি। কিভাবে বিন পেতে পারি, আমরা 2.1 এ অ্যাপ্লিকেশন করব এবং বিনটা হয় 2.3 তে। বিন থাকার সুফল আমরা যেটা আলোচনা করেছি, এটা বাধ্যবাধকতা আসলে সুফলের কিছু নাই, বরঞ্চ না থাকলে আপনার ব্যবসা অবৈধ হবে এবং বিভিন্ন জরিমানা হতে পারে। তো এইসব বিষয়গুলা এখানে ইনক্লুডেড আছে, কিছু বিষয় বলা আছে। মূসক সম্মাননা পত্রটা আমরা দেখলাম মূসক 18.5 ফরমে একটা সম্মাননা পত্র দেওয়া হয়। কবে দেয়া হয় এটা খেয়াল করে দেখেন। মূসক 18.5 টা দেওয়া হয়েছে 3 জুলাই 2022-এ। তার আগে প্রত্যেকটা মাসে ভ্যাটটা জমা দেয়া হয়েছে রিটার্ন। 1 বছরের ভ্যাট জমা দেওয়ার পরে এই সম্মাননা পত্রটুকু দেয়া হয়েছে। যেহেতু 1 বছর রিটার্ন দেয়া হয়েছে তাই ভ্যাট সম্মাননা পত্রটা দেয়া হয়েছে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই পর্যায়ে? না বস। আমরা পরের কোয়েশ্চনে যাচ্ছি। পরের কোয়েশ্চন হচ্ছে আমি কিভাবে একটি সম্মাননা পত্র পেতে পারি? আমরা দেখে নিয়েছি অলরেডি, এটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে 18.5 ফরমে। আমি কনফিডেন্টলি বলছি আপনাদেরকে এটা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আসে এবং এই জন্য আপনাকে কোনো আবেদনও করতে হয় না কিংবা ভ্যাট অফিসে যেতেও হয় না, এটা স্বয়ংক্রিয়ভাবে আসে। সম্মাননা পত্র থাকার সুবিধা কি কি? সম্মাননা পত্র পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কাছে চাইতে পারে। এইসব সুবিধা গ্রহণের ক্ষেত্রে আমদানি রপ্তানি নিবন্ধনের ক্ষেত্রে, উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ প্রদানে, টেন্ডারে অংশগ্রহণে। দেখা যায় যে আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করেছি কিনা সেটা একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের মাধ্যমে আমরা পরের 1 বছর এটা বিভিন্ন জায়গায় প্রমাণ হিসাবে দেখাই। তো এটাও 1 বছরের ভ্যাট জমা দিয়েছি আমি, এই সম্মাননা পত্রটুকু এখানে একজন ভ্যাট কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার হিসাবে আমাকে
চিহ্নিত করছে এবং এই সম্মাননা পত্র বিভিন্ন জায়গায় সাবমিট করা যাচ্ছে। এই হচ্ছে সুবিধাগুলা এখানে দেয়া আছে। এছাড়াও করদাতা প্রণোদনা কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়া যাবে, বলা হয়েছে পাওয়া যাবে। আসলে সম্মাননা পত্রটা এই জুলাইতেই ইস্যু করা হয়েছে। প্রথম আমরা এটা পাচ্ছি, কারণ 1 বছর তো আগে হয়নি অনেকেরই ভ্যাট রিটার্ন, নতুন সিস্টেমের ভ্যাট রিটার্ন দেওয়ার। 2019-20, 20-21 আমরা 2টা ফাইন্যান্সিয়াল ইয়ার পাড়ি দিয়ে এসেছি। 19-20 এর শুরুর দিকে আমরা 9 ডিজিটের বিন ছিল এবং পরবর্তীতে বাধ্যবাধকতা এসেছে। এই বছরই পাওয়া গেছে। তো দেখা যাক কি কি সামাজিক সুবিধা এনবিআর অফার করে, সেক্ষেত্রে আমরা দেখব। 21 আমার ব্যবসায় বাৎসরিক টার্নওভার কিভাবে হিসাব করব? আচ্ছা, আমরা ওই যে 3 কোটি টাকা কিংবা 50 লক্ষ টাকার যে বিষয়টুকু আছে, এই টার্নওভারটা আমরা কিভাবে হিসাব করব? এটার 2টা পদ্ধতি আছে। 12 মাসের টার্নওভার তো আমাদেরকে হিসাব করতে হবে। 12 মাসের টার্নওভার হিসাব করার 2টা পদ্ধতি আছে। এক হচ্ছে চলমান ব্যবসার ক্ষেত্রে। চলমান ব্যবসা যদি হয় তাহলে পূর্ববর্তী মাসের কর মেয়াদের শেষ দিন হতে বিগত 12 মাস, মানে আগের আমরা এখন মনে করেন আমরা যদি অগাস্ট মাসে হিসাব করি তাহলে জুলাই মাস পর্যন্ত এর আগে যে 12 মাস আছে ওই 12 মাসের আমাদের টার্নওভারটা হিসাব করবো। এটা চলমান ব্যবসার ক্ষেত্রে। এখন কেউ যদি নতুন ব্যবসা শুরু করেন তাহলে উনি কিভাবে টার্নওভার হিসাব করবেন? এটা তো একটা বিষয় যে নতুন ব্যবসা তো আমি জানি না কত টার্নওভার। তখন উনি প্রজেক্টের টার্নওভার বের করবেন, প্রাক্কলন করবেন। প্রকৃত টার্নওভারের ভিত্তিতে পূর্ববর্তী মাসের কর মেয়াদে প্রথম দিন হইতে পরবর্তী 12 মাসের মোট টার্নওভার প্রাক্কলন করে। অর্থাৎ সম্পূর্ণ নতুন ব্যবসাকে নিবন্ধিত করতে পূর্ববর্তী মাসের প্রথম দিন হতে, মানে যে মাসে নিবন্ধন করব তার মাসের প্রথম দিন থেকে পরবর্তী 12 মাস আমরা টার্নওভার হিসাব করব। মানে আমরা যেটা আগস্ট মাসে যদি আমরা এখন নিবন্ধন করতে চাই তাহলে জুলাই মাস থেকে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে আমরা পরবর্তী 12 মাসের টার্নওভারটা আমরা প্রাক্কলন করব। করলে এটা যদি 3 কোটির উপরে হয় আমরা ভ্যাট নিবন্ধনে যাব, আর এটা যদি 50 লাখের উপরে হয় তাহলে আমরা টার্নওভার ট্যাক্সে নিবন্ধনে যাব, তালিকাভুক্তিতে যাব টার্নওভার ট্যাক্স। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? সহজ। আমরা চলমান ব্যবসায় গত 12 মাস আর নতুন ব্যবসায় লাস্ট মান্থ থেকে শুরু করে যে মাসে আমরা নিবন্ধন করব তার আগের মাস থেকে চিন্তা করে পরবর্তী 12 মাস আমরা হিসাব করব। প্রাকলিত টার্নওভারের ভিত্তিতে এটা আমরা বলেছি যে তার নিবন্ধনের সব বাধ্যবাধকতা যাচাই করে নিবন্ধন নেবেন। মূসক কর্মকর্তা কি নিজ হতে আমাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত করতে পারেন? হ্যাঁ, এইখানে সংশ্লিষ্ট মূসক কর্মকর্তা যদি যথাযথ অনুসন্ধানের পর মনে করেন যে আপনি নিবন্ধনযোগ্য তাহলে তিনি স্ব-উদ্যোগে আপনাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত করতে পারেন। তো এখানে দেখা যায় একটা বিষয়, আমরা যখন মূসক নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে আমরা যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও অপেক্ষা করতে হয় নিবন্ধনের জন্য। অনেক কিছু কিছু সার্কেলে দেখা যায় যে বিলম্ব হয় নিবন্ধনে। আবার কোন ধরনের কাগজপত্র ছাড়াই মূসক কর্মকর্তা এসে যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানকে নিবন্ধিত করে ফেলেন, শুধু প্রতিষ্ঠানের সাইনবোর্ডে যে নামটি দেওয়া আছে ওই নাম দিয়ে। এবং পরবর্তীতে এটা আপডেট হতে সময় লাগে, ডকুমেন্টস গুলা দিয়ে আপডেট করতে। তো এখানে ক্ষমতা দেয়া আছে মূসক কর্মকর্তাকে। আইনের আওতায় অব্যাহতিপ্রাপ্ত অর্থনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে কি? অব্যাহতিপ্রাপ্ত অর্থনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করার প্রয়োজন নেই, তবে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম থাকলে মূসক নিবন্ধন গ্রহণ ব্যতীত তা করা সম্ভব নয়। যেহেতু আমদানির ক্ষেত্রে করতেই হবে আপনাকে, যদি অব্যাহতিপ্রাপ্ত হয়ে থাকে পণ্য বা সেবা, কিন্তু সাধারণ আদেশ 17 তো এখানে প্রযোজ্য আছে, এই বিষয়টুকু আপনারা খেয়াল রাখতে হবে।
ওই যে সব ক্ষেত্রেই কিন্তু সাধারণ আদেশ 17 প্রযোজ্যতা আছে, এবং সাধারণ আদেশ 17-তে আমরা একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে স্থান স্থাপনার ভাড়া গ্রহণকারীকে অবশ্যই নিবন্ধন গ্রহণ করতে হবে। তো আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনার একটা স্থান স্থাপনা তো ভাড়া গ্রহণ করতে হবে। তো এই যে স্থান স্থাপনার ভাড়া গ্রহণকারীর নিবন্ধনের যে আবশ্যিকতা, এটা টেবিল 2-এ বলা আছে। ওই টেবিল 2 অনুযায়ী স্থান স্থাপনার ভাড়া গ্রহণকারীকে আপনাকে অবশ্যই নিবন্ধন নিতে হবে। তো এখানে কিন্তু অব্যাহতিপ্রাপ্ত কার্যক্রম যদি আপনি পরিচালনা করে থাকেন, তাহলে নিবন্ধনের প্রয়োজন নেই। অব্যাহতিপ্রাপ্ত অর্থনৈতিক কার্যক্রমের আওতায় ব্যবসা করলেও আমি স্বেচ্ছা নিবন্ধন করতে পারি। হ্যাঁ, চাইলে যে কেউ স্বেচ্ছা নিবন্ধন করতে পারেন, এটা আমরা আগেও দেখেছি। নিবন্ধন বা তালিকাভুক্তির সময় প্রদত্ত তথ্য আমি কিভাবে পরিবর্তন করতে পারি, এটা একটা ফর্ম আছে। এই ফর্মটা 15 দিন 2.5 ফর্ম ফিল আপ করে কারেকশনের জন্য অ্যাপ্লাই করা যায়, সব 2.5 পূরণ করে। আবার অনলাইনে লগ ইন করে অ্যামেন্ড করা যায়। এটা আমরা অনলাইন সিস্টেম যখন দেখবো তখন আমরা ক্লিয়ারলি আরো আলোচনা করব। আমার ব্যবসায় ঠিকানা এক স্থান হতে অন্য স্থানে কিভাবে স্থানান্তর করতে পারি, ব্যবসার স্থান পরিবর্তন করার 15 দিন পূর্বে ফরম মূসক 2.7 ফরমে কমিশনার বরাবর আবেদন করে আবেদনের যথার্থতা সাপেক্ষে ব্যবসার স্থান পরিবর্তন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে স্থানান্তরিত হবে। অনলাইনে যদি আপনি আবেদন করেন তাহলে এটা তাৎক্ষণিকভাবে স্থানান্তরিত হবে। যদিও তাৎক্ষণিক বলা আছে, স্থানান্তরিত আসলে করতে হলে আপনার এটার যথার্থতা সাপেক্ষেই হয় অনলাইনে আবেদন। আমি কি তালিকাভুক্তি হতে নিবন্ধন বা নিবন্ধন হতে তালিকাভুক্তিতে পরিবর্তন করতে পারবো? পারি, হ্যাঁ পারবেন। আপনি নিবন্ধন নিয়েছেন 3 কোটি টাকার উপরে আপনার টার্নওভার, এখন টার্নওভার কমে গিয়েছে, আপনি আবার তালিকাভুক্তিতে চলে আসতে পারবেন। আবার আপনি তালিকাভুক্তি ছিল 50 লক্ষ টাকার, আপনি উপরে এখন 3 কোটির উপরে চলে গেছে, আপনাকে চাইলে নিবন্ধন নিতে পারবেন। কোনো কোয়েশ্চেন আছে কিনা এইটুকু আলোচনার মধ্যে? আলী ভাই, জি। বস ওই যে 3 কোটি টাকার উপরে আবার 3 কোটি টাকার নিচে, মানে 50 লক্ষ টাকার উপরে, এই ক্ষেত্রে কি আমার কোনো বেনিফিট আছে? মানে ট্যাক্স রেট কি কমে যাবে না টার্নওভার ট্যাক্সের আন্ডারে গেলে? টার্নওভার ট্যাক্স হলে টার্নওভার ট্যাক্সের রেটে হবে, বুঝতে পারছি, কমে যাবে তো। কিন্তু আবার এখানে আপনি ওই যে উপকরণ করবে আপনি নিতে পারবেন না। কিছু প্রজ এন্ড কনস আছে সব দিকে। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো আমরা আলোচনা করব এখানে। মানে এই বিষয়গুলা ভ্যাট প্ল্যানিং এর জন্য প্রয়োজনীয় আছে। আমি কোনটাতে নেব, আমি কি অনেক ক্ষেত্রে দেখা যাবে আমি টার্নওভার করের সীমার মধ্যে আছি, কিন্তু তারপরে আমি ভ্যাট নিবন্ধন নিচ্ছি, নিয়ে আমি দেখা যাচ্ছে যে উপকরণ করবে হাতের সুবিধা ভোগ করছি, ভ্যাট যাতে কম আসতে পারে তখন। এটা আমরা দেখবো পরবর্তী আলোচনায়, এই বিষয়গুলো আসবে। তবে সুইচ করা যায়, একটা থেকে আরেকটায় যাওয়া যাবে আর কি, এই বিষয়টুকুই এখানে ক্লিয়ার করা হয়েছে মেনলি। কোয়েশ্চেন নাম্বার 28-এ বলা আছে নিবন্ধন বা তালিকাভুক্তির আবেদন কোথায় দাখিল করতে হবে। এটা আমরা অনলাইনেই দাখিল করি, নিবন্ধন বা তালিকাভুক্তির আবেদন, এটা ক্লিয়ারলি বলা আছে। এছাড়া আরো যে বিষয়গুলো বলা আছে এখানে, বোর্ড পরিচালিত কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়া কেন্দ্রে যে কোনো কাস্টম এক্সাইজ বা কমিশনারেটে, এগুলাতে করলেও এটা অনলাইনেই প্রসেস করা হবে মূলত। তো অনলাইনেই করতে হবে। কোনো মেলা হতে পারে কিংবা বোর্ড কোনো নির্ধারিত সেবা কেন্দ্র দিতে পারে, ওই জায়গাতে আমরা আবেদন দাখিল করতে পারি। নিবন্ধন বা তালিকাভুক্তি সনদ প্রদর্শন করা প্রয়োজন আছে, হ্যাঁ এটা বাধ্যবাধকতা আছে। তালিকাভুক্তি সনদ আপনাকে প্রদর্শন করার বাধ্যবাধকতা আছে, অবশ্যই দর্শনীয় স্থানে রাখতে হবে এটা। আপনি যেহেতু ভ্যাট কালেক্ট করছেন, আপনার ভ্যাট রেজিস্ট্রেশন আছে কিনা এটা দর্শনীয় স্থানে রাখতে হবে। আপনি রিটার্ন সাবমিট করছেন কিনা এটা যে কেউ সার্চ দিয়েই দেখতে পাবে, লাস্ট 3 মান্থসের আপনার রিটার্ন দাখিল করেছেন কিনা, ভ্যাট নাম্বার দিয়েই এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে।
আমি কিভাবে আমার ব্যবসায় আমার আমি কিভাবে আমার নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিল করতে পারি? বাতিলের জন্য মূসক 2.4 ফর্মে কমিশনার বরাবর আবেদন করতে হবে। আবেদন এর পরে এটা যুক্তিসঙ্গত মনে করলে কমিশনার সাময়িকভাবে স্থগিত করবেন। 15 দিনের মধ্যে চূড়ান্ত দাখিলপত্র দেওয়ার নির্দেশনা দেবেন। চূড়ান্ত দাখিলপত্র দেওয়ার পরে নিবন্ধন বাতিল করতে পারবেন কমিশনার। এটা হচ্ছে বাতিলের পদ্ধতি। নিবন্ধন বা তালিকাভুক্তি সনদ হারিয়ে বা নষ্ট হয়ে গেলে আমি কি করব? এটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ব্যাট অনলাইন সিস্টেম থেকে প্রিন্ট করে নিতে পারেন। ইমেইলে আছে, ডাউনলোড করা যায়, কিংবা মেইলে আছে, মেইল থেকে নিতে পারেন। যদি তা না থাকে, আপনার যদি ব্যাট নাম্বারটা জানা থাকে, তাহলে আপনি এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে এটা সার্চ দিয়ে বের করে প্রিন্ট করে নিতে পারবেন। অনলাইনে আবেদনের পদ্ধতি কি আমরা একবার দেখেছি। এই পদ্ধতি ধাপ 1, ধাপ 2 এটা আমরা ডিটেইল আলোচনা করব। আর এই বিষয়ে আমাদের রেকর্ডেড লেকচার আছে, আলোচনা, আপনারা এটা দেখে নেবেন। তো এর মাঝে কোনো কোয়েশ্চন আছে কিনা? এটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? না boss। আমরা তাহলে পরের বিষয়ে যাচ্ছি। এখানে ওই নিবন্ধনের যে বিষয়টুকু বলা আছে এটুকুই। এই বিষয়ে আপনারা বিস্তারিত দেখতে হলে আমাদের আইএফএসিপিএ বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল আছে কিংবা ফেসবুক পেজে একটা ভিডিও আছে, এটা দেখতে পাবেন। আর হয়তোবা nbreelearning.gov.bt তে এটা যদি ওয়েবসাইট অ্যাক্টিভ থাকে তাহলে ব্যবহারিক বিষয়টুকু দেয়া থাকতে পারে। বাংলাদেশে প্রযোজ্য মূসকের হার কত? আমরা জানি আদর্শ হার যেটা স্ট্যান্ডার্ড রেট সেটা হচ্ছে 15%, রপ্তানি হচ্ছে 0%। ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার আমরা আগে তফসিলে দেখেছি 5%, টার্নওভার করের হার 4%, এবং তৃতীয় তফসিলে উল্লেখিত সুনির্দিষ্ট কর নির্ধারিত হারের কর, যেটা আমরা তৃতীয় তফসিলে কর হারটা দেখেছি। তো এটাই করের হার, এবং আমরা এটা বের করার বিষয়টা দেখেছি আগে। কোন অবস্থায় কে মূসক পরিশোধ করেন? এখানে মূসক কে পরিশোধ করেন এই বিষয়টুকু জানা গুরুত্বপূর্ণ। আমদানির ক্ষেত্রে দেখেন, আমদানির ক্ষেত্রে কিন্তু আমদানিকারক মূসক পরিশোধ করবেন। বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে সরবরাহকারী, এটা পণ্য হতে পারে, সেবা হতে পারে, আপনি সরবরাহ করলে আপনি সরবরাহকারী হিসাবে আপনি মূসক পরিশোধ করতে বাধ্য। নিলামকারী কর্তৃক পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নিলামকারী, যদি নিলামে বিক্রি করা হয় তাহলে বিক্রির ক্ষেত্রে নিলামকারী নিজেই মূসক পরিশোধ করবে। উৎসে কর্তনের ক্ষেত্রে উৎসে কর্তনকারী, যদি উৎসে কর্তন করা হয় তাহলে উৎসে কর্তনকারী। সেবা আমদানির ক্ষেত্রে যদি কোনো সেবা আমদানি করা হয়, আমদানির ক্ষেত্রে তো আমদানি কারক, আর সেবা আমদানির ক্ষেত্রে সেবা গ্রহণকারী, যিনি সেবা গ্রহণ করবেন উনি এটা মূসকটা পরিশোধ করবেন। সেবা গ্রহণ করে আমদানির ক্ষেত্রে কি এক্ষেত্রে টেকনিক্যাল নো হাউ যেটা প্রফেশনাল বডিজ কাউকে যদি আমি হায়ার করে নিয়ে আসি তাহলে আমি দেবো, তাই তো? উৎসে হয়ে যাবে, উৎসতেই হয়ে যায়। আপনি পেমেন্ট যখন করবেন তখন উৎসে কর্তন করে ফেলবেন, তো তাহলে আর তখন আপনাকে উৎসে কর্তনকারী হিসাবে দেবেন। আর যদি আপনি আমদানি করেন তাহলে তো আপনি পেমেন্ট করছেন, তো পেমেন্ট করার সময় আপনি ব্যাকটাও দেবেন। জি বস। সরাসরি যদি আপনি সেবা গ্রহণকারী হিসাবে আমদানি করেন তাহলে ওই আমদানির ক্ষেত্রে আমদানিকারক, এবং সেবা আমদানির ক্ষেত্রে সেবা গ্রহণকারী। কোন কোন সরবরাহ, কোন কোন সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হয়েছে বলে বিবেচিত হবে? আবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহ অথবা অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে কোন নির্দিষ্ট স্থান হতে প্রদত্ত সরবরাহ বাংলাদেশে প্রদত্ত বলে বিবেচিত হবে। দেখেন, আবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহ সবই বাংলাদেশে, আর অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হতে প্রদত্ত সরবরাহ। অনাবাসিক ব্যক্তি কেউ যদি বাংলাদেশ থেকে কোনো সরবরাহ প্রদান করে থাকে তাহলে এই সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হয়েছে বলে এটা বিবেচিত হবে। অনাবাসিক ব্যক্তি কে, তিনি কিভাবে বাংলাদেশে ব্যবসা করবেন? যে ব্যক্তি আবাসিক নহেন তিনি অনাবাসিক ব্যক্তি, সহজ সংজ্ঞা। আবাসিক নয় যিনি উনি অনাবাসিক। এক্ষেত্রে আবাসিক ব্যক্তি হলেন তিনি, মানে আবাসিক ব্যক্তির সংজ্ঞাটুকু বলা আছে। আবাসিক ব্যক্তিকে, আবাসিক ব্যক্তির সংজ্ঞাতে বলা আছে
যিনি স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন, চলতি বর্ষপঞ্জির 182 দিনের অধিক বাংলাদেশে অবস্থান করেন বা কোন বর্ষপঞ্জির 90 দিনের অধিক বাংলাদেশে অবস্থান করেন এবং উক্ত বর্ষপঞ্জি অব্যাহত পূর্ববর্তী 4 বছরের মধ্যে 365 দিনের অধিক বাংলাদেশে অবস্থান করেন। আমরা এই যে ইনকাম ট্যাক্সে যেভাবে আবাসিক ট্যাক্সের রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্টের সংজ্ঞা, তাই তো? হ্যাঁ সেকশন 2। সেম ওই সংখ্যাটাই আছে এখানে। কোন আবাসিক ব্যক্তি বাংলাদেশে কোন নির্দিষ্ট স্থান হইতে, কোন অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চাইলে তিনি একজন মূসক এজেন্ট নিয়োগ করেন তার অর্থনৈতিক কার্যক্রম বা ব্যবসা পরিচালনা করবে। তাহলে একজন মূসক এজেন্ট নিয়োগ করতে হবে অনাবাসিক ব্যক্তির জন্য, এটা বাধ্যতামূলক মূসক এজেন্ট নিয়োগ করা। মূসক এজেন্টের ন্যূনতম যোগ্যতা কি? মূসক এজেন্টের কিছু যোগ্যতার কথা বলা আছে, এটা আইনের ধারা 130-এর অধীনে যদি কেউ মূসক পরামর্শক হিসেবে নিযুক্ত হন তাহলে উনি হতে পারবেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশের নিবন্ধিত সদস্য বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস বাংলাদেশের নিবন্ধিত সদস্য। এখন ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশের নিবন্ধিত সদস্য হতে পারেন। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী বা সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা বিসিসিআই মনোনীত বেসরকারি খাতে বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি। এরা কেউ মূসক এজেন্ট হিসাবে কাজ করতে পারে চাইলে। একজন অনাবাসিক ব্যক্তি কিভাবে একজন মূসক এজেন্ট নিয়োগ দেবেন? অনাবাসিক ব্যক্তি একজন মূসক এজেন্ট নিয়োগ করতে চাইলে অনাবাসিক ব্যক্তি উক্ত মূসক এজেন্টের যাবতীয় তথ্য অনলাইনে মূসক 3.4 ফরমের মাধ্যমে পূরণ করে কমিশনার বরাবর প্রদান করবেন। এই প্রক্রিয়ায় মূসক এজেন্ট নিয়োগের আবেদন হিসেবে বিবেচিত হবে। সব তথ্য ঠিক থাকলে মূসক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে এজেন্টকে সম্মতি প্রদানের লক্ষ্যে নোটিশ প্রদান করবেন। মূসক এজেন্ট সম্মতি জ্ঞাপন করলে তাহার নিয়োগ কার্যকর হবে। সব তথ্য ঠিক থাকলে সংশ্লিষ্ট কমিশনার পুরো প্রক্রিয়া অবহিত হবে। এই হচ্ছে বিষয়। 3.4-এর মাধ্যমে অ্যাপ্লাই করা হবে। পরে আবার যাকে এজেন্ট নিয়োগ করা হলো উনি সম্মতি দেবেন, সম্মতি দিলে এটা কার্যকর হবে। মূসক এজেন্টের দায়িত্ব কি? মূসক এজেন্ট অনাবাসিক ব্যক্তির পক্ষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর অধীন নিম্নরূপ কার্যাবলী সম্পাদন করবেন, যথা নিবন্ধন, দাখিলপত্র প্রদান, কর পরিশোধ, আমদানি রপ্তানি, নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম, মূসক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। এই কার্যক্রমগুলা মূসক এজেন্ট করে থাকবেন। মোট কথা একজন করদাতা যেরকম মূসক নিবন্ধিত ব্যক্তি যেরকম যেসব কার্যক্রম করে থাকেন, মূসক এজেন্টও তার অনাবাসিক ব্যক্তির পক্ষে এই কার্যক্রমগুলা করে থাকবে। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা? না বাস। আচ্ছা, রিভার্স চার্জ কি? এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমরা এটা একটু বোঝার চেষ্টা করি রিভার্স চার্জ সম্পর্কে। রিভার্স চার্জ আমদানি স্তরে সেবা গ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমদানি স্তরে এটা সেবা গ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য। আমদানিকৃত সেবার ক্ষেত্রে সেবা গ্রহীতার নিকট হতে কর আদায়কে রিভার্স চার্জ বলা হয়। আমদানিকৃত সেবার ক্ষেত্রে যে সেবাটা আমরা আমদানি করলাম, সেবা গ্রহীতার নিকট হতে কর আদায়কে, সেবা যিনি গ্রহণ করলেন ওনার নিকট থেকে কর আদায়কে রিভার্স চার্জ বলা হচ্ছে। উদাহরণস্বরূপ ধরা যাক এ কোম্পানি তাদের পণ্য ভারতে বাজারজাত করতে চায়। এক্ষেত্রে এ কোম্পানি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে তাদের পণ্য প্রসারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ওই দেশে কনসালটেন্ট নিয়োগ করলে ওই কনসালটেন্ট এ কোম্পানির পণ্যের প্রসার সম্ভাব্যতা সম্পর্কে যে পরামর্শ প্রদান করবে তা এ কোম্পানির জন্য সেবা আমদানি। এখানে কনসালটেন্ট নিয়োগ করলেন ভারতে, তারা যে সার্ভিসটা দেবে এটা এয়ার কোম্পানির জন্য সেবা আমদানি। পরামর্শ বা সেবা গ্রহণের ক্ষেত্রে এ কোম্পানি একই সাথে সেবা আমদানিকারক
এবং গ্রহীতা। এ কোম্পানি আমদানিও করছে সেবা, আবার সেবা গ্রহণও করছে। এ কোম্পানি আমদানিকৃত এ ধরনের পরামর্শ বা সেবা কারো কাছে হস্তান্তর, বিক্রয় বা সরবরাহ করবেন না, কারণ এই সেবাটি নিজেই চূড়ান্ত ভোক্তা এ কোম্পানি। তারা এ ধরনের পরামর্শ নিজেদের ব্যবসা বিদেশের বাজারে প্রসারের জন্য ব্যবহার করবে। এ কোম্পানি পরামর্শ বাবদ যে সেবাটি আমদানি করবে সেটি নিজস্ব চুক্তির মাধ্যমে সম্পাদিত হবে এবং পরামর্শের বিপরীতে পরামর্শককে ব্যাংকিং চ্যানেলে বা নির্ধারিত উপায়ে বিল পরিশোধ করবে। এক্ষেত্রে আমদানিকারক ও সেবা গ্রহীতা হিসাবে এ কোম্পানি সমুদয় বিলের উপর মূল্য সংযোজন কর প্রদান করবে। নিবন্ধিত নন এরকম ব্যক্তির ক্ষেত্রে রিভার্স চার্জ প্রযোজ্য নয়। কিন্তু নিবন্ধিত নন এমন কোন ব্যক্তি সেবা আমদানিও করতে পারবেন না। সো এই বাক্যটুকু খুব একটা প্রযোজ্যতা নেই। তো এই হচ্ছে রিভার্স চার্জ। বিষয়টা ক্লিয়ার হলো কিনা রিভার্স চার্জ? মানে আমার দুই ক্ষেত্রেই দিতে হবে? দুই ক্ষেত্র না, আমরা আমদানি করছি এবং সেবা গ্রহণ করছি। তো তো এই সেবা গ্রহণের ক্ষেত্রে আমরা আহ, যখন পেমেন্ট করব তখন এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন পেমেন্ট করব তখন কি করব দেখেন, আমরা যদি এটা 15% রেটে হয়ে থাকে মনে করেন সাপোজ, তাহলে আমরা $100 যদি পেমেন্ট করি তাহলে এর সাথে আবার $15 আমরা সাথে সাথে গভর্নমেন্টকে চালানে জমা দেব। এবং ওই $100 উপরে যদি কোনো ট্যাক্স ডিডাকশন থাকে ওই ট্যাক্স ডিডাকশনটা আমরা জমা দেব প্রযোজ্য হারে। আমরা এটা না দিলে আমরা এই যে টাকাটা আমরা ট্রান্সফার করব ওই টাকাটি ট্রান্সফার করতে পারবো না, তাকে পেমেন্ট করতে পারবো না। এটাই রিভার্স চার্জ বলছে। আমরা আগে দেখেছিলাম যে এখানে সেবা আমদানির ক্ষেত্রে সেবা গ্রহণকারী কোন অবস্থায় কে মূসক পরিশোধ করেন, এটাই আমরা এখন দেখলাম যে সেবা গ্রহণকারী সেবা আমদানি করলে রিভার্স চার্জের মাধ্যমে প্রদান করতে হবে। এই বিষয়ে আমরা আইনে গেলে আরেকটু আলোচনা করব, সংশ্লিষ্ট আইনের ধারায় আলোচনা করব। ওকে বস। শূন্য হার বিশিষ্ট সরবরাহ কি? নিম্ন বর্ণিত সরবরাহ সমূহ শূন্য হার বিশিষ্ট সরবরাহ হবে। আচ্ছা, আমরা খেয়াল করে দেখেন, আমরা যদি তফসিলটা দেখি, মূল্য তফসিল, প্রথম তফসিলটা হচ্ছে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রাপ্ত পণ্য সমূহ এবং সেবা সমূহ পরবর্তীতে আছে অন্য খণ্ডে। আর আমরা এখন পড়ছি যেটা, সেটা হচ্ছে শূন্য হার বিশিষ্ট সরবরাহ। তাহলে এখানে নিম্নবর্ণিত সরবরাহ সমূহ শূন্য হার বিশিষ্ট সরবরাহ হবে, যথা বাংলাদেশের বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি সরবরাহ। বাংলাদেশের বাইরে অবস্থিত কোন স্থাবর সম্পত্তি যদি সরবরাহ হয় তাহলে এটা শূন্য হার বিশিষ্ট হবে। রপ্তানির নিমিত্তে পণ্য সরবরাহ, আমরা কোনো পণ্য যদি সরবরাহ করি এটা রপ্তানির নিমিত্তে হয়ে থাকে, আমরা আগে দেখেছি যেটা রপ্তানির ক্ষেত্রে ভ্যাট রেট 0%, রপ্তানির ক্ষেত্রে 0%। আর এখন আমরা দেখলাম যে রপ্তানির নিমিত্তে যদি কোনো পণ্য সরবরাহ করা হয় তাহলে এটা শূন্য হার বিশিষ্ট সরবরাহ। এগুলাকে কিন্তু আমরা শূন্য হার বিশিষ্ট বলছি, এগুলা কিন্তু অব্যাহতি প্রাপ্ত না, শূন্য হার বিশিষ্ট বলছি আমরা, জিরো রেটেড বলছি। আর অব্যাহতি প্রাপ্তকে আমরা বলছি এক্সাম্পটেড, ভ্যাট এক্সাম্পটেড। ভ্যাট এক্সাম্পটেড এর লিস্ট বাড়ে কমে অনেক বিষয় অ্যাড হয় প্রতি বছরই এটাতে
কিছু না কিছু চেঞ্জ আসে, বছরের মাঝখানেও কোনো এসআর এর মাধ্যমে চেঞ্জ আসতে পারে। তো শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি সরবরাহ এটা শূন্য হার বিশিষ্ট হবে। রপ্তানির নিমিত্তে পণ্য সরবরাহ এটাও শূন্য হার বিশিষ্ট হবে। আবার বাংলাদেশের বাইরে প্রদত্ত সেবার সরবরাহটা বাইরে প্রদত্ত, তাহলে এটা শূন্য হার বিশিষ্ট হবে। অস্থায়ীভাবে আমদানিকৃত পণ্য, যদি কোনো একটা পণ্য অস্থায়ীভাবে আমদানি করা হয়, এটা উদ্দেশ্য সম্পন্ন হলে পণ্যটি ফেরত পাঠাতে হবে এই শর্তে। মনে করেন আগে আমাদের দেখা যেত কোনো গাড়ি আসতো বাইরে থেকে আবার চলে যাবে, এটা বলে তো দেখা যেত এখানে অনেক ভ্যাট কম দিতে হতো কিংবা ডিউটি অনেক কম দিতে হতো, যেটা অস্থায়ী ভাবে আমদানি। কনস্ট্রাকশন কাজে অনেক হেভি মেশিনারিজ আনতে হয়, যেটা অস্থায়ী ভাবে হয়তো আমদানি করা হয়, ওই কাজ শেষ হয়ে গেলে আবার এই মেশিনারিজ গুলা ফেরত দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে অস্থায়ী ভাবে এই আমদানিকৃত পণ্য ক্ষেত্রে শূন্য হার বিশিষ্ট হবে। আন্তর্জাতিক পরিবহনে সরবরাহকৃত সেবা, যে কোনো সেবা যেটা আন্তর্জাতিক পরিবহনে সরবরাহ করা হচ্ছে এই সেবা শূন্য হার বিশিষ্ট হবে। তাহলে এই হচ্ছে শূন্য হার বিশিষ্ট সরবরাহ। আবার কোন কোন সেবার সরবরাহ শূন্য হার বিশিষ্ট? আরেকটা কোয়েশ্চন হচ্ছে এখানে প্রথমে তো সরবরাহের মধ্যে পণ্য সেবা দুইটাই পড়ছে, আবার কোন কোন সেবার সরবরাহ শূন্য হার বিশিষ্ট? এখানে নিম্ন বর্ণিত সেবার সরবরাহ শূন্য হার বিশিষ্ট হবে, যথা বাংলাদেশের বাইরে প্রদত্ত সেবার সরবরাহ, আন্তর্জাতিক পরিবহনে যেটা আগে আমরা পড়লাম সরবরাহকৃত সেবা, অস্থায়ীভাবে আমদানিকৃত পণ্যের মেরামত, যে অস্থায়ীভাবে যে আমদানিকৃত পণ্য যেটা করা হয়েছে ওই পণ্যটার মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ইত্যাদি কাজে যে প্রদত্ত সেবা হবে এটাও কিন্তু শূন্য হার বিশিষ্ট হবে। ইন্টারেস্টিং বিষয় এটা। মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টি যুক্ত পণ্যের অনুকূলে প্রদত্ত সেবা সরবরাহ, কোনো মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টি যুক্ত পণ্য যদি হয়ে থাকে তো এটার অনুকূলে যে সেবা প্রদান করা হচ্ছে। মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টি যদি থাকে আপনার, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনি যদি ওই ওয়ারেন্টির মধ্যে থেকে কোনো সেবা সরবরাহ করেন তাহলে এটা শূন্য হার বিশিষ্ট হবে। কোনো ব্যক্তি ওয়ারেন্টি যুক্ত কোনো পণ্য আমদানি করলে ওয়ারেন্টি সময়ে মধ্যে কোনো মেরামত বা প্রতিস্থাপনের উদ্দেশ্যে রপ্তানিকারক দেশে প্রেরণ করা হলে এ সংক্রান্ত সকল সেবা শূন্য হার বিশিষ্ট হবে। মনে করেন আপনি একটি আইফোন বাইরে থেকে কিনে আনবেন, আমদানি করে আনবেন, এটার আবার আপনার ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে এটা নষ্ট হয়েছে আবার আপনি পাঠালেন, এটা আবার মেরামত হয়ে আবার ফেরত আসলো, তাহলে এই যে মেরামত হয়ে ফেরত আসবে এই এই সংশ্লিষ্ট সেবা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যে সংশ্লিষ্ট সেবা এখানে শূন্য হার বিশিষ্ট হবে। শূন্য হার বিশিষ্ট আর অব্যাহতি প্রাপ্তের মধ্যে পার্থক্য বিদ্যমান। কোন কোন সরবরাহ অব্যাহতি প্রাপ্ত? নিম্নবর্ণিত সরবরাহ সমূহ মূসক অব্যাহতি প্রাপ্ত হবে, যথা প্রথম তফসিলে উল্লেখিত কোন সরবরাহ বা আমদানি যেটা আমরা দেখেছি আগেই, এবং অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ গ্রহণের অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার সংক্রান্ত সরবরাহ। এ বিষয়ে আমরা আইনের সংশ্লিষ্ট ধারায় আরো আলোচনা করব। যে সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত, এটার অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ গ্রহণের অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার সংক্রান্ত সরবরাহ, যদি ক্রয় বিক্রয়ের অধিকারটা ট্রান্সফার করা হয় ওই রিলেটেড সরবরাহ। প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবার সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত হবে। প্রথম তফসিলে মৌলিক চাহিদা, খাদ্য, ঔষধ, শিক্ষা ইত্যাদি, কৃষি, স্থাবর সম্পত্তি, সংস্কৃতি ইত্যাদি সংক্রান্ত অব্যাহতি তালিকা প্রদান করা হয়েছে। আমরা দেখেছি প্রথম তফসিলটি, ডিটেল দেখলে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে কোন কোন সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত হবে। আমদানিতে মূসক আরোপযোগ্য মূল্য ও কর নির্ধারণ, কর কিভাবে নির্ধারণ করতে হয় এই বিষয় থেকে আমরা আগামী ক্লাসে আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ।
কোয়েশ্চন 44 থেকে আমরা আমদানিতে মূসক আরোপযোগ্য মূল্য কর নির্ধারণ কিভাবে করতে হয় এই নির্ধারণের পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আলোচনা আমরা কন্টিনিউ করব। তো আজকের আলোচনা এটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? রিভার্স চার্জ পরবর্তী আমরা আলোচনা করেছি শূন্য হার বিশিষ্ট সরবরাহ এবং শূন্য হার বিশিষ্ট সেবা সরবরাহর বিষয়গুলো আলোচনা করেছি। আর আমরা যেটা আগেই আলোচনা করেছিলাম অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ এই বিষয়ে কোনো কোয়েশ্চন আছে? মনে রাখাই টাফ বস। কোন বিষয়টা মনে রাখা কঠিন আমাকে মানে ভ্যাটের মানে ট্যাক্সের ধারাগুলি অনেক মানে ইউজ টু, ভ্যাটটা তো ইউজ টু না, তো এই জন্য মনে রাখাটা একটু টাফ বস। আচ্ছা, আমরা আসলে থিওরিটিক্যাল আলোচনা করেছি এখন বেশি মূলত, তাই হয়তো আপনার কাছে মনে রাখার বিষয়টুকু আসছে। আমরা এর আগের লেকচারের আলোচনায় কিন্তু মূলত আমরা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ কিংবা ভ্যাটের রেট গুলো আমরা জেনে গেছি। আজকে আমরা যেটা এখন দেখলাম যে শূন্য হার বিশিষ্ট কোনগুলা হবে। শূন্য হার বিশিষ্ট কিন্তু ওই রিলেটেড গুলাই, খেয়াল করে দেখেন আমরা রপ্তানিটা আমরা কর অব্যাহতি প্রাপ্ত আমরা দেখেছি এর আগেই। তো এই জিনিসগুলো রিলেটেড, কিন্তু ক্লোজলি রিলেটেড। এক্স্যাক্টলি বস, ক্লোজলি মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, এখানে বেশি কিছু নাই। রিভার্স চার্জটাও আপনি প্রদান করবেন, এটা খুবই কমন বিষয়। আপনি সেবা যদি গ্রহণ করে, সেবা আমদানি করে যদি আপনি সেবা গ্রহণ করে থাকেন তাহলে এটার উপরে আপনি আপনি দেবেন। এই কথার মধ্যেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই রিভার্স চার্জের বিষয়। মূসক এজেন্টের যোগ্যতা থাকলে মূসক এজেন্ট হতে পারবেন। নির্ধারিত ফর্ম আছে, ফর্ম কোথায় আছে এটা লেখা আছে এখানে, কোন ফর্মে আবেদন করতে হবে। আবাসিক অনাবাসিকের বিষয়টুকু তো আমাদের জানা আছে। মূসকের হার এই বিষয়টুকু আমরা আদর্শ হার জানি। তফসিল একে তো অব্যাহতি প্রাপ্ত বলা আছে, তিনে আমরা দেখি যে সুনির্দিষ্ট কর কিংবা নির্ধারিত যে হারগুলো আছে তা আছে। ব্যবসায়ী পর্যায়ে আমরা তফসিলে দেখেছি, শুধু এখানে আমরা দেখলাম রপ্তানির ক্ষেত্রে 0 আর টার্নওভার করের ক্ষেত্রে 4%। এই বিষয় আর যে বিষয়গুলো আলোচনা করেছে আমরা একেবারেই থিওরিটিক্যাল বিষয়, এখানে মানে অ্যাপ্লিকেবল কিছু না। কিভাবে আমরা নিবন্ধন নেব, নিবন্ধনের প্রযোজ্যতা তো আমি বললামই যে প্রথমেই আমাদেরকে জেনারেল অর্ডারটা দেখতে হবে। জেনারেল অর্ডারের দেখার পরে আমরা 3 কোটি টাকার বিষয়টা দেখবো, তারপরে আমরা 50 লক্ষ টাকার বিষয়টা দেখবো। তো আলোচনায় মনে হয় যে এই থিওরি পড়লে আমাদের কাছে মনে হয় যে অনেক বিষয়। ভ্যাট 1 বছর ভ্যাট দিলে আপনি সম্মাননা পত্র পাবেন 18.5। সম্মাননা পত্রের সুবিধা এটা অনেক জায়গায় চাইবে, এটাই মানে চাইলে দিতে পারবেন, এটাই সুবিধা। আসলে এগুলা মানে কন্ট্রাডিক্টরি কিছুটা, আসলে সুবিধার বিষয়ে কোনো জায়গাতেই কিছু না। কারণ ভ্যাট নিবন্ধন আপনার বাধ্যবাধকতা হলেই নিবন্ধন করে কেউ, আর বাধ্যবাধকতা থাকলেই তখন বিআইএন থাকার সুফলের বিষয়গুলো আপনি ব্যবসা করতে পারবেন বিন থাকলে, রিলেটেড যেগুলাতে বিন দেয়া হয় এই বিষয়গুলো। তো একেবারে যদি সিম্পলি চিন্তা করেন, সাধারণ ভাবে চিন্তা করেন, তাহলে এখানে আমরা প্রথম ক্লাসগুলোতে যে আলোচনা করেছি আমরা সাধারণ আদেশ 17 এবং তফসিলের মধ্যেই আছে এখনো। আর কিছু কিছু ইনফরমেশন আমরা নতুন জেনেছি এখানে, আর কিছু না, কিছু কিছু নতুন ইনফরমেশন আমরা জেনেছি। আর আবেদন করা রিটার্ন ভ্যাট অনলাইনের ভিতরে যে যে এলিমেন্টস গুলো আছে, ইনক্লুডিং আপনার যে অনার কার্ড যেটা আমরা দেখলাম, ভ্যাট অনার কার্ডের বিষয়টি, এটাও কিন্তু আমরা আরেকটা লেকচারে আলোচনা করব। আপনারা চাইলে আগেই দেখতে পারেন, রেকর্ডেড লেকচার আছে, এখানে ডিটেলস বলা আছে, এটার মধ্যেই কভার হয়ে যায় পুরো বিষয়। তো বাংলায় লেখা থিওরি গুলা পড়লে হয়তো বা একটু মনে হচ্ছে জটিল, কিন্তু সংক্ষেপে বিষয়টা আমরা এখনো পর্যন্ত আলোচনায় ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট 15% আমরা জানি, এক্সপোর্টের ক্ষেত্রে 0% আমরা জানি, আর তফসিল 1 হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত, তফসিল 3-এ যে রেটটা বলা আছে ওই রেটই হবে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম জিরো রেটেড কি হবে। জিরো রেটেড আমরা দেখলাম যে বাংলাদেশের বাইরে সম্পত্তির হস্তান্তর, এখানে তো
এটা জিরো রেট হবে। যদি রপ্তানির নিমিত্তে সরবরাহ আমরা পণ্য সরবরাহ করি তাহলে এটা শ্যাডো এক্সপোর্ট হিসাবেই ধরা হয়, সেহেতু এটাও জিরো রেটেড হবে। বাংলাদেশের বাইরে প্রদত্ত সেবার সরবরাহ, তো বাইরে পণ্য সরবরাহ করা, বাইরে প্রদত্ত সেবা যদি সরবরাহ করি তাহলে এটা শূন্য হার বিশিষ্ট হবে। আর যদি অস্থায়ীভাবে আমদানি করা হয় তাহলে তো এটা আসলে প্রকৃত আমদানি হচ্ছে না, ফেরত পাঠানো হচ্ছে, সেটা আন্তর্জাতিক পরিবহনে সরবরাহকৃত সেবা। আর ওই অস্থায়ীভাবে আমদানিকৃত পণ্যের মেরামত সংস্কার এগুলো কমন সেন্স আর কি, আমরা তো এটা ফেরত দিয়ে দেবো। তো এটা রিপেয়ার মেইনটেনেন্স কেন গভর্নমেন্ট ভ্যাট নেবে? কোনো ভ্যালু এডিশন তো হচ্ছে না, প্রোডাক্টটাই ফেরত চলে যাবে। ওয়ারেন্টি যুক্ত যেটা, এটা তো ওয়ারেন্টিটা প্রাইসের প্রাইমারি যে প্রাইস আছে ওই প্রাইসের মধ্যেই ইনক্লুডেড। তো এই ওয়ারেন্টির যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসের উপর ভ্যাট কেন আসবে? এটা খুবই মানে কোনো ভ্যালু এডিশন হচ্ছে না এখানে। আবার যদি আমদানি করি আমরা এমন কিছু যেটার ওয়ারেন্টি আছে, তো এটা আবার আমরা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি এটা রিপেয়ার মেইনটেনেন্সের জন্য ফেরত পাঠাই আবার আসে, তাহলে এটা জিরো রেটেড হবে। এটাও খুবই স্বাভাবিক, কারণ আমদানির যে মূল্যটা আমরা দিয়েছি মূল মূল্য, এটার মধ্যে কিন্তু ওয়ারেন্টির ভ্যালুটা ইনক্লুডেড আছে। তো এটাও কমন সেন্সের বিষয়, মানে আমরা যদি একটু চিন্তা করি গভীরভাবে, এটা মানে জাস্ট যদি একটু ভাগ করি, অ্যানালাইজ করি জিনিসটা, তাহলে আসবে। ক্লিয়ার কিনা একটু চিন্তা করে বলেন। জি বস। আমরা খুব সাধারণ ভাবে আসলে ভ্যাটটাকে চিন্তা করব, যে খুব সাধারণ ভাবে কি কি বিষয় আছে। পুরো আইনের যে টেক্সট গুলা, যে কোনো আইনেই আপনার পুরো আইন লিখতে হলে অনেকগুলা বাক্য, এখানে অনেকগুলা ধারা সন্নিবেশ করতে হয়, এবং এটার অ্যাপ্লিকেশনটা আপনি দেখবেন যে পুরো আইনের 20% কভার করবে এটা অ্যাপ্লিকেশন। যে কোনো জায়গাতেই আমরা ট্যাক্স ভ্যাটে দেখবেন 80% এটা খুব কম ব্যবহৃত। আমরা এই 20% যদি ভালোভাবে জানি, বাকি 80% বইয়ে থাকে। এটা যখন প্রয়োজন হয় প্রযোজ্য ক্ষেত্রে আপনি ওপেন করে দেখে নিতে পারেন, বাট ওই 20%টা ভালোভাবে আমাদেরকে ফিল্টার করে বের করে নিতে হবে এই আইন থেকে, যে আমার জন্য অতীব প্রয়োজনীয় যে 20% আছে সেটা আমরা ভালোভাবে জানবো। বাকি বিষয়গুলা কম ব্যবহৃত হয়। এটা যখন ব্যবহার হবে, এখানে মনে করেন কিভাবে আপনি বাতিল করবেন নিবন্ধন, এগুলা তো কম ব্যবহৃত হয়। কিভাবে আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন, এগুলা কম ব্যবহৃত হয়। এগুলা যখন প্রয়োজন হবে আপনি দেখে নিতে পারবেন এই বিষয়টা কি আছে। কিন্তু মূসক নিবন্ধন কিভাবে করতে হয় এটা তো আপনাকে জানতে হবে, এটা তো নিয়মিত একটা প্রক্রিয়া। কিভাবে রিটার্ন সাবমিট করতে হবে, এগুলা নিয়মিত প্রক্রিয়া। তো নিয়মিত বিষয় যেগুলা আছে এই বিষয়গুলা আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে, এবং আমাদের এই কোর্সে আমরা এই বিষয়গুলা নিয়ে বেশি সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। কোনো কোয়েশন আছে কিনা? না বস। কোয়েশন না থাকলে আমরা শেষ করব। আমরা পড়ছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। আমরা এই আইনের উপর ভ্যাট অনলাইন প্রজেক্ট যে ভ্যাট এফএকিউটা পাবলিশ করেছিল তার একটা পরিমার্জিত এবং সংশোধিত টেক্সট থেকে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করছি। ভ্যাট এফএকিউ এর আলোচনা শেষ হওয়ার পরে আমরা সরাসরি মূল আইনে চলে আসবো আলোচনা, এবং সম্পূর্ণ আইনটি কভার করার চেষ্টা করবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আজকের ক্লাসে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।